দর্শক বন্ধু তারা হয়তো অনেকে জানেন না, আমি কোভিডে আমার হাজব্যান্ড, আমার প্রেমিককে আমি হারিয়েছি বললে ওই মৃত্যু। তোমার দাদা মারা যাবার আগের দিন আমাকে হসপিটাল থেকে ফোন করেছে, উনি কোল্যাপস করছে, আপনি আসুন। আমি গেছি, আমি গিয়ে দেখছি অক্সিজেন স্যাচুরেশন একেবারে তলানিতে, পালস কমে এসেছে, ভেন্টিলেশনে ছিল। আমি পিপিই কিট পরে রয়েছি। আমি শুধু ওর কাছে গিয়ে বললাম, শুনছো? ওর পালস মানে ইমপ্রুভ করলো। ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে গেছে, ডাক্তার আমাকে বললেন আপনি থাকুন, আপনি থাকলে ওনার ভালো লাগছে। তারপর রাতে ফিরলাম, পরের দিন সকালে ও চলে গেল। তোমার গলা শুনি সাড়া দিচ্ছিল রীতিমতো। হ্যাঁ, ভয়েস। আমি দেখেছি সবার ভালোর জন্য প্রে করলে নিজেকে বড় বিশুদ্ধ লাগে। হিংসে করেও দেখেছি, মনের ভেতর সেই হিংসে ক্রমাগত ধারালো ব্লেড চালাতেই থাকে। অন্যকে হিংসে করলে নিজের মুখটা আয়নায় কি বিচ্ছিরি টেকোনা মতো লাগে। সকলের ভালো হোক, এটা পৃথিবীর পবিত্র মন্ত্র। এটা বুঝতে সময় লেগেছে, বয়স বেড়েছে তবে বুঝেছি। আসলে বয়স বাড়া হলো এক আশ্চর্য সুন্দর ম্যাজিক। একদম ম্যাজিক। আজকে যিনি আমার সাথে আছেন তিনি ম্যাজিকের কবিতা দিয়ে শুরু করেছেন তার জীবনটাই একটা আস্ত ম্যাজিক, একটা অদ্ভুত সুন্দর কবিতার মতো, যার জীবনে ভালোবাসা শেষ হয়েও শেষ হয়নি, মানুষটা চলে গিয়েও অদ্ভুতভাবে বেঁচে আছে তার মধ্যে, ম্যাজিকের মতো করে। একদম, তাই তো, একদম অসমাপ্ত একটা কবিতার মতো জীবন। আর সেই জীবন কাহিনী আজকে শুনবো। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে আজকের পুরো পডকাস্টটা, তো পুরোটা দেখার জন্য সবার অনুরোধ রইল। পাপিয়াদি আছে আমার সাথে, পাপিয়াদিকে ইতিমধ্যে অনেকেই চেনে, তো আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই। বলো, কেমন আছো? খুব ভালো আছি। এই শ্রাবণে আমার মনের ভেতরে ভালো লাগার বৃষ্টি ঝরছিল, আর সেই বৃষ্টি, সেই ভালোবাসার বৃষ্টি আরও দ্রুত গতিতে সেতারের মতো বাজছে, কারণ আমি এখন সানায়ার কাছে বসে আছি। এটা আমার জন্য একদম ভীষণ বড় একটা পাওনা যে দিদি আমার জন্য দুটো লাইন কবিতা আবৃত্তি করে দিল। কি সুন্দর করে কবিতা বলে দিদি। আর ভয়েস আর্টিস্ট তো মানে তার বাচিক শিল্পীর যে শিল্পী সত্তা তো আমরা বারবার দেখেছি। দিদির ব্যক্তিগত জীবনে কিন্তু অনেক টুইস্ট আছে, আর সেই টুইস্টের গল্পের সাথে সাথে কবিতাও শুনবো, গলার ভয়েসও শুনবো, তাই তো? একদম একদম একদম। কেমন কাটছে এখন? কাটছে ভালো, কাজে কমে, প্রেমে অপ্রেমে ভালো কি এসেছে? প্রেম আসে না বলবো না, মানে আসে, তবে সেটা প্রেম কিনা সেটা বুঝতে পারি না। প্রেম না অনেক বড় বিষয়। প্রেম একটা জীবন কম পড়ে যায় তাকে ধরে রাখার জন্য, তাকে উপভোগ করার জন্য। মানে আমি নিজের জীবন দিয়ে বুঝেছি, মৃত্যুর পরেও প্রেম থেকে যায়। জীবন কোনো গণ্ডি টানতে পারে না, মানে মৃত্যু কোনো শেষ নয় প্রেমের উপাখ্যানে। সেই প্রেম না সানায়া কখনো কখনো মেলে। এক জন্মে মানুষ হাহুতাশ করে কাটিয়ে দেবার পরেও সেই প্রেম পায় না। আমি মনে হয় পেয়েছিলাম বললে মনে হয় পুরোটা বলা হয় না। আমি এখনো পাই, এখনো ফিল করি। কারণ প্রেমটা যদি না থাকতো তাহলে মনে হয় আজকে এইভাবে সেজেগুজে তোমার সামনে বসে থাকতে পারতাম না। আমি অনেক অন্ধকারে ডুবে যেতাম। কিন্তু আমি অন্ধকারে থাকতে চাইনি, কারণ আমার প্রেমিক সে চাইনি আমি অন্ধকারে থাকি। তার ইচ্ছেকে, তার ভালোবাসাকে সম্মান জানাতে আমি সুন্দর করে সাজি, পড়াশোনা পছন্দ করতো দাদা? ভীষণ পছন্দ করতো, ভীষণ পছন্দ করতো। মানুষটা না, আমি কেন বলছি মানুষটা এখনো আছে, তুমি জানো হয়তো, যারা তোমার দর্শক বন্ধু তারা হয়তো অনেকে জানেন না, আমি কোভিডে আমার হাজব্যান্ড, আমার প্রেমিককে আমি
হারিয়েছি বললে ওই বারবার একটা কথা বলবো, আমি আসলে হারাইনি। মানুষটা শরীরে নেই। শরীর, তার হাইট ছিল 5 ফুট 5 ইঞ্চি। সেই 5 ফুট 5 ইঞ্চির মধ্যে সে হয়তো নেই, সে এখন আমার মধ্যে আছে। তো সেটাই যে অনেকেই আছে যারা স্বামী চলে যাবার পর মনে করে যে ফুরিয়ে গেছি। অনেক সময় ইচ্ছে থাকলেও সমাজ খুব দাগিয়ে দেয় যে লাল শাড়ি পরা যাবে না, তোমাকে লাল টিপ পরা যাবে লাল না। টিপ পরা যাবে না, খাবার দাবারে অনেক কিছু। এটা না মানে আমরা বলি যে আমরা অনেক এগিয়েছি, কিন্তু বিশ্বাস করো সানায়া, ভেতরে ভেতরে এখনো মেয়েরা ক্ষয়ে যায়। এটা না আমরা যারা বাঁচি সবসময় সফলতার গল্প মানুষ শুনতে ভালোবাসে, আমরা সেটা দেখি, কিন্তু সেই সফল গল্পের পেছনে অনেক কান্না লুকিয়ে থাকে, অনেক দুঃখ লুকিয়ে থাকে। তো মেয়েদের লড়াইটা ছিল, আজও আছে, আছে, থাকবে। আর থাকবে। ওই একটা কথা অয়নের লেখা ধার করে বলবো, কিছু অঙ্ক মেলে না কখনো, আমরা শুধু ভাগশেষটাই ভাবি, বাইরে থেকে পাহাড় হতে গিয়ে ভেতরে ভেতরে সবার নৌকা ডুবি। আসলে সবার মাঝেই নৌকাডুবি হয়, যে যতই বাইরে থেকে পাহাড়ের মতো দেখাক না কেন, একদম আমাদের সবার মাঝখানে কখনো না কখনো নৌকাডুবি হয়, হতেই হয় আর কি। আসলে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, মানে ভেসে থাকাটাই হচ্ছে জীবন। আমি জানি না তোমার এই এপিসোডটা কবে টেলিকাস্ট হবে, আমরা জাস্ট 2 দিন আগে রথ পেরিয়ে এলাম। রথ নিয়ে বন্দিশের একটা লেখা আছে, সেখানে বন্দিশ লিখছে যে কেউ টানে রথ, কেউ টানে সংসার, কেউ টানে স্বপ্ন। গন্তব্যে পৌঁছানো নয়, পথ চলাই জীবনের আসল রথযাত্রা। এই ভেসে থাকাটা, নৌকা ডুবি তো হয়, তারপরেও আমরা ভেসে উঠি। আমরা হচ্ছি ঘাসের মতো, আমাদেরকে ইট চাপা দেওয়া যায় না, আমরা ঠিক ফাঁক ফোকর খুঁজে নিয়ে আবার গজিয়ে উঠি। একদম সেরকম করেই বেঁচে আছে কিন্তু পাপিয়াদি। দাদা চলে গেছে কত বছর হয়েছে? দাদা 6 বছর হলো, 2021-এ চলে গেছেন, 5 কমপ্লিট হয়ে 6 পড়েছে। 6 বছরের এই যে মাঝখানে যে জার্নিটা, এর মধ্যে আর প্রেম এসেছিল? আমি তোমাকে যে বললাম, প্রেমের মতন দেখতে অনেক কিছু এসেছে। আমি তাদেরকে কখনো কখনো ভেবেছি, আমি না এই ক্যামেরার সামনে আমি মিথ্যে কথা বলতে পারি না, মাইক্রোফোনের সামনে আমি মিথ্যে কথা আমার আসে না, কারণ আমি মনে করি আমার ক্যামেরা, আমার মাইক্রোফোন আমার ঈশ্বর। ঈশ্বরের সামনে বসে কি করে মিথ্যে কথা বলবো? ঈশ্বর তো সব জানে না। আমার মনে হয়েছিল নতুন করে শুরু করি, কারণ আমি আমার বরকে খুব ভালোবাসি, আমার সব কিছুতে তাকে মনে পড়ে, কিন্তু 1 কাপ কফি আমি তার সঙ্গে আর কখনো শেয়ার করতে পারবো না, এই সত্যিটা আমাকে বুঝতে হয়েছে। আমি চেয়েছিলাম 1 কাপ কফি কারোর সঙ্গে শেয়ার করতে, আমি কথা বলেছি, কখনো দেখা হয়েছে কারোর নতুন কোনো মানুষের মানে সঙ্গে, হয়নি। মানে আমি বিভিন্ন আমার মাও চেষ্টা করেছে যদি আবার আমার জীবনে কাউকে জুড়ে দেওয়া যায়। তো একজনের সঙ্গে আলাপ হলো, তিনি আমাদের বাড়িতে এলেন, আমার বাবা মার সঙ্গে কথা বললেন, এবং বাড়ি ফিরে গিয়ে ফোন করে প্রথম যে কথাটি আমাকে বললেন, ওই বাড়ি থেকে তোমার দাদার ছবিটা খুলে দিতে হবে। তার দাবি ছিল এটা? এটা তার দাবি ছিল। এবার তুমি জানো যে তোমার দাদার বাড়িতে আমি থাকি, আর সব থেকে বড় কথা, আমি তো মুভ অন করছি না, আমি তো আমার ফেলে আসা দিনগুলোকে ভুলে যেতে চাইছি না। সে সাথে আছে, সে আমার সাথে আছে, তাকে সেই অতীত মেনে নিয়ে যিনি নতুন করে, হ্যাঁ, নতুন করে আবার পথ চলা শুরু করবেন। আমরা জানি কেউ কারো মতো হয় না, আমরা সবাই যদি একরকম হতাম না, পৃথিবীটা খুব বোরিং হয়ে যেত। সানায়া পাপিয়ার থেকে আলাদা বলেই 2টো ক্যামেরা এখানে রাখা হয়েছে, একটা সানায়াকে ধরছে, একটা পাপিয়াকে ধরছে। ঠিক সেরকম প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা। আমি
কখনো কম্পেয়ার করি না। তিনি আমার সম্মানের জায়গায় ছিলেন। আমি সত্যি কথা বলতে আমার বরকে আমি যতটা না ভালোবাসি তার থেকে অনেক বেশি শ্রদ্ধা করি। সেই জায়গাটা তো অমলিন থাকবে, নষ্ট হবে না। কিন্তু সেই সত্যিটা তিনি মানতে পারলেন না। তিনি আমাকে প্রথম কথা বললেন, ছবিটা খুলে ফেলতে হবে। আমি বললাম, ছবিটা দেয়াল থেকে তো খুলে ফেলতে পারবো, মন থেকে। তো সেখানে গল্পটা শেষ হয়ে গেল। একদম একদম, ছবিটা দেওয়াল থেকে খুলে ফেলা যাবে, মন থেকে নয়। আর বোধহয় এটা কখনো সম্ভব হবে না। আমি চাই না, আমি কেন চাইবো? একদম। আমার জীবনটাকে যে মানুষটা আলো আলো করে দিয়ে গেছে, আমি কখনো লিখতাম না। আচ্ছা, আমি অন্যের লেখা মুখস্থ করেছি, সমস্ত কবি তাদের লেখা মুখস্থ করে আমি পারফর্ম করেছি। এবার ধরো কখনো হয়তো ও যখন ছিল, বেড়াতে গেছি, সেখানে গিয়ে হয়তো ছোট 3-4 লাইন লিখলাম, ও আমাকে বলতো, হ্যাঁ গো তুমি এত ভালো লেখো, তুমি লেখাটাকে কন্টিনিউ করো, একটু বড় করো। আমি চুপ করো তো, শুনতাম না ওর কথা। আরেকজন মানুষ আছেন যার কাছে আমি কবিতা শিখি এখনো, তিনি হচ্ছেন শ্রীমতী রত্না মিত্র। তিনিও আমাকে বলতেন লিখতে। আরেকজন মানুষ আমাকে লিখতে বলেছিলেন, তিনি হচ্ছেন কবি জয় গোস্বামী। আচ্ছা। আমি সবার কথা শুনতাম, কিন্তু আমি নিজেকে নিজে গুরুত্ব দিতাম না। আমার ধৈর্য হতো না। একে সকালে স্কুল থাকতো, তারপর রেকর্ডিং, তারপর সংসার। অদ্ভুতভাবে তোমার দাদা চলে যাবার পর সেই যে বিরহ ব্যথা, সেই দুঃখ আমি কলমে পুড়ে নিলাম, আমি লিখতে শুরু করলাম। দাদা লাইফে আসার আগে কি পাপিয়াদি এরকম রোমান্টিক ছিল? হ্যাঁ অবশ্যই, তার জন্যই তো দাদা আমাকে নিয়েছে বেঁচে। আচ্ছা। আমি সবসময়তেই বলি আমি খুব প্রেমিক মানুষ। তোমাকে একটা কথা বলি, তুমি জিজ্ঞেস করলে, আমি দেখো কাউকে ছোট করছি না। আমার বাবা পেশায় অটো চালক ছিলেন। আমরা অনেকটা পরিশ্রম করে আজকে যেটুকুন জায়গায়, সেখানে খেটে খুঁটে লেগে থেকে এখানে পৌঁছেছি। আর দেখেছি ছোটবেলাতে যারা গরিব হন, মানুষ মুখে যাই বলুক, কোথাও একটা অবহেলা, একটা একপাশে সরিয়ে রাখা, এটা আলাদা চোখে দেখা হ্যাঁ থাকে থাকে। মানে তখন যদি আমি সত্যিই কোনো সোনার গয়না পরতাম, লোকে বলতো ওটা ঝুটো, ও আবার সোনা পরবে কি। এখন যখন আমি ঝুটো পরে বেরোই, না ও কি ঝুটো পরতে পারে, ওটা সোনাই হবে। তো আমি না এইগুলো দেখেছি, এবং দেখে আমার মনে হয় আমার নিজের কোনো বায়োলজিক্যাল চাইল্ড নেই, কিন্তু আমি তো ভোরবেলাকার দিদিমণি, অনেক অনেক ছেলে মেয়ে আমার আমি 2006 সালে চাকরি পেয়েছি, মানে 20 বছর কমপ্লিট হয়ে গেল। এই যে এত বছর ধরে ছেলে মেয়েদের পড়াচ্ছি, এরা তো সকলেই আমার ছেলে মেয়ে। কোনো সন্তান শরীর থেকে জন্ম নেয়, কোনো সন্তান মন থেকে দেয়। তো আমার এই সব আমার মন থেকে জন্ম নেওয়া আমার স্টুডেন্টরা। আমি ওদেরকে একটা কথা বলি, এটা শুনতে খারাপ, হয়তো কেউ খারাপ ভাবতে পারে, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি এটা। আমি আমার ছেলে মেয়েদেরকে বলি, দেখ বাবা, ছোট বয়সে ভালো করে লেখাপড়া কর। ভালো করে লেখাপড়া করলে কলেজে যাবি, ভালো চাকরি পাবি, তোর একটা ভালো একটা স্টেটাস তৈরি হবে। তখন যদি তুই প্রেম করিস, তবে তোর এরিয়ার মধ্যে, মানে তুই যেখানে থাকবি, তুই যদি কলেজে যাস, কলেজের একটি বন্ধুর সঙ্গে তোর প্রেম হবে। তুই যদি চাকরি করিস, সেখানে একজন কলিগের সঙ্গে প্রেম হবে। কিন্তু তুই যদি মাঝপথে ক্লাস 4-এ পড়াশোনা বন্ধ করে দিস, তাহলে পাশের পাড়ার নান্টুর সাথে তোর প্রেম হবে। তোর ইচ্ছে করে আন্টির মতো লিপস্টিক লাগাতে, এটা আন্টি ছোটবেলায় লাগায়নি, আন্টি লেখাপড়া করেছে, চাকরি পেয়েছে, তারপরে তুইও লিপস্টিক লাগা। তার জন্য তোকে পড়াশোনা করতে হবে। তো আমরা যেটা বলি যে যোগ্য পাত্র, যোগ্য পাত্রী, এটা আমি খুব মনে করি। আমি খুব সফল মানুষদের পছন্দ করি, সফল মানুষের থেকেও বেশি পছন্দ করি যারা পরিশ্রম করে। যিনি অলস, তার তো ভাগ্য শুয়ে থাকে না সারা জীবন। তুমি গরিব হয়ে জন্মাতে পারো, গরিব হয়ে যদি তুমি মরে মৃত্যুবরণ করো,
সেটা তোমার সেটা fault। তোমার দোষ। এটা তোমার একদম। fault। তো আমি আমি নিজে লড়াই করে খুব বড় কিছু হয়তো এখনো হয়ে যায়নি, কিন্তু আমি বিশ্বাস করি আমি বড় হব, কারণ আমার বড় হওয়ার সীমানা হচ্ছে আকাশ। আমি আকাশ ছুঁতে চাই। আই লাভ মানি। আমি টাকা ভালোবাসি। আমি একদম বলবো না 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 আমি তো শান্তি ভালোবাসি, আমার কাছে টাকার কোনো মূল্য নেই। না, যার কাছে যেটা কম সে সেটা চায়। আমার কাছে বুদ্ধি আছে, আমার কাছে বিবেক আছে, আমার কাছে ট্যালেন্ট আছে। টাকাটা কম। সবসময় কম। ওই জন্য পৃথিবীর টাকা কোনো লোক চাই। বলতে পারে না যে আমার প্রচুর টাকা। সবাই এতটা পাওয়ার পরেও ভাবে আরো একটু যদি পাওয়া একদম যেত। একদম। যার জ্ঞান গম্যি বোধ বুদ্ধি নেই সে বলবে যে আমার জ্ঞান চাই, কারণ তার ওটা কম। না, আমার তো ওটা কম নয়। এই যে পাপিয়াদের কথার মধ্যে প্রত্যেকটা কথায় কবিতা কবিতা ভাব, অনুভূতি অনুভূতি ভাব, এটার কারণ আছে। কারণ পাপিয়াদি তো বাচিক শিল্পী, আর ওই একটা পাপিয়ার মধ্যে অনেকগুলো মানুষ আছে, বাচ্চা, বুড়ি, ইয়াং, মাঝবয়সী। এবার আমি সেগুলো একটু শুনতে চাইবো সামনাসামনি বসে। আমি এর আগে শুনেছি, আমি আজকেও শুনতে চাই। তুমি গপ্প মিরের ঠিক শোনো না? শুনি তো, কিন্তু সামনাসামনি যে শুনি না। হ্যাঁ, না আসলে কি জানো সানায়া, আমি সবাইকে বলি এটা বিশ্বাস করি, এটা আমাকে ঈশ্বর দিয়েছেন। আমি জাস্ট একটা টিফিন বক্স আমি ক্যারি করছি, এটা নিয়ে অহংকার করার কিছু নেই। এটা একেবারেই গড গিফটেড। আমি শুধু যত্ন করে রাখি, এবং মানুষজন শুনে তারা যখন আমোদ পায় তখন আমার খুব শান্তি লাগে যে না, আমাকে ঈশ্বর এমন কিছু দিয়েছেন যেটা আর 5 জন মানুষকে খুশি করছে। বাচ্চা থেকে বড় হওয়া সব শুনি আর কি। আচ্ছা, বাচ্চা বলতে ধরো অনেক রকমের বাচ্চা হয়। আমি একটা কবিতা, ধরো একজন মেয়ে বলছে, একজন ছেলে, আর একদম সবে দুধে বাচ্চা, একেবারে সবে কথা শিখেছে, সেটা শোনাচ্ছি। তালি দাও, তালে তালে তালে, ওই তালি বলিনি, তালে তালে। আচ্ছা। কতদিন ভাবি ফুল উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলি দিল ডানা, প্রজাপতি হলো তারি কি করিবে মানা। ছেলে যদি বলে, রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। ছোট বাচ্চা, পুকুরে জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি। তাই একদিন বুঝি দোলনা মেলে মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। এবার ব্যাক টু ব্যাক। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কবু ভাবে মাছ হয়ে কাটিব সাঁতার, কবু ভাবে পাখি হয়ে উড়িব গগনে। কখনো হবে না সে কি ভাবি যাহা মনে, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। কি দারুণ, কি দারুণ, কি দারুণ। মানে এরকম করে একসাথে 3টে গলা এরকম মানে ভয়েস দেওয়া, তোমার শুরুটা কিভাবে ছিল? ভয়েস তুমি এই যে বাচ্চা শিল্পী, আমি কবিতা ভয়েস ওভার কবে থেকে দাও? ভয়েস ওভার তোমাকে বলি, আমার বাড়িতে কোথাও এই চর্চার চল ছিল না। আচ্ছা। একেবারে বললাম আমরা খুবই নিম্নবিত্ত পরিবারের, কিন্তু আমার বাবা মা লেখাপড়াটাকে জোর দিয়েছিলেন। আচ্ছা। এবং আমাকে একটি ভালো স্কুলে ভর্তি করিয়েছিলেন। বাবা মায়ের একমাত্র মেয়ে? না, আমার একটি বোন আছে, অনেক ছোট, 16 বছরের ছোট আমার বোন। আচ্ছা আচ্ছা। ও একই স্কুলে পড়েছি আমরা। আমার স্কুলের নাম হচ্ছে বরানগর রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাই স্কুল। আচ্ছা। সেই সময় দিদিমণি মাস্টারমশাইরা না অন্যরকম ছিলেন। তাদের কবজিতে যে ঘড়ি থাকতো, সেই ঘড়ি তারা বারবার দেখতেন না যে কখন ছুটি হবে। ছুটির পরও যে বিষয়টা আটকে গেছে সেটা বুঝিয়ে দিতেন। আজকে আমি যেখানে, সব আমার টিচারদের জন্য। আমার স্কুলের টিচার, আমার কবিতা যে রত্নাদির কাছে, যার কাছে শিখি, তিনি রয়েছেন। আমি এখন গপ্পমীরের থেকে আমার গডফাদার মীর আফজার আলী, তার জন্য।
আমি অনেকের কথা বলতে যদি শুরু করি তোমার পডকাস্ট শেষ হয়ে যাবে। আমি এত গুরু পেয়েছি, আমার আমার জীবনে অনেক দুঃখ এসেছে, অনেক ওঠানামা, অনেক ঝড়, কিন্তু আমি মনে হয় সব কিছু টপকে গেছি, গুরুর আশীর্বাদ আছে। তো আমার শুরুটা হয়েছিল স্কুল থেকে। উমাদি এখন আর নেই এই পৃথিবীতে, ইংলিশের টিচার ছিলেন। তো স্কুলে কম্পিটিশন, তখন তো আমাদের সময় নাটক, ডিবেট এগুলোর খুব চল ছিল। তো উমাদি রিসাইটেশনে কম নাম পড়েছে, আর আমি ডিবেট করতাম, আমি ডিবেটে নাম দিয়েছি। দিদি আমার ঘাটটি ধরে কবিতার ওখানে বললেন তোকে এখানে নাম দিতে হবে। আচ্ছা, আমি কবিতা ওইসব পারি না, মুখস্থ করি, এইসব আমি পারবো না। কোন ক্লাস তখন? 9। আচ্ছা, আমরা টিচারের কথা কখনো অমান্য করতাম না। মানে আমি এখনো আমার টিচারদের দেখলে আমি ছোট হয়ে যাই, সেই আল্লাহ এত স্নেহ পেয়েছি। দিদির কথা মেনে আমি ওই কবিতা যে বলতে শুরু করলাম, আজকে স্টুডিওতে বসে আমি আজও থামতে পারিনি। এটা আমার শুরু। তারপরে আমি আকাশবাণীতে ড্রামা অডিশন দিই, প্রথমবার ফেল করি, দ্বিতীয়বারে আমি ক্লিয়ার হয়। সেখানে যিনি প্রডিউসার ছিলেন তিনি আমাকে ভয়েস ওভারের জন্য পাঠালেন। ভয়েস ওভার করতে গিয়ে ফেল করলাম, ছোটদের ভয়েস করতে পারলাম না, কারণ আমি তখনও জানি না যে আমার গলা দিয়ে ছোটদের আওয়াজ বেরোতে পারে। আচ্ছা, আসলে টিচার সানায়া, তুমি জানবে টিচারের কাজ হচ্ছে আবিষ্কার করা আর তোমার কনফিডেন্স বিল্ড আপ করা, সিলেবাস শেষ করা নয়। গৌতম চক্রবর্তীর কাছে আমি প্রথম উড়িয়া সিনেমার বাংলা ডাব করতে গেলাম। উনি আমার গলা শুনে বললেন তোমার ছোটদের গলা তুমি করতে পারবে। গৌতম দাও আমার গুরু, তিনিও পৃথিবীতে নেই, অল্প কিছুদিন হলো তিনি চলে গেছেন। সেইটা আমার শুরু, ছোটদের গলা, তারপরে বয়স্ক গলা। এবং একটা কথা আমি আমার ছেলে মেয়েদের যারা আমার কাছে এখন শেখে, আমার একটি মানে সংসার, আরেকটি বড় সংসার রয়েছে, সেটা হচ্ছে দীক্ষাতে এখন 160 জন আমার ছেলে মেয়ের সংখ্যা। আচ্ছা, গোটা পৃথিবী জুড়ে, হ্যাঁ স্টুডেন্ট, গোটা পৃথিবী জুড়ে। আমি ওদেরকেও একটা কথা বলি, গলা দিয়ে অভিনয় করিস না, মন দিয়ে অভিনয় কর। একটা চরিত্রকে জাজ করো না, তাকে বোঝো, তার কাছে গিয়ে বসো, তার কি ভালো লাগে সেটা যদি তুমি বুঝতে পারো, গলা দিয়ে আপনি স্বর বেরিয়ে আসবে। একদম। তো এইভাবেই সেই জার্নিটা চলছে। এটা ছিল বলে সানায়া, মানুষকে তুমি যতই ভালোবাসো, মানুষ শুধু নয়, মানে এই পৃথিবীতে তো সবাই মরণশীল, তুমি আটকে রাখতে পারবে না। যখন যার সময় হবে সে তোমার হাত ছেড়ে দেবে। আমরা তো একটা ট্রেনে করে যাচ্ছি, যখন যার স্টেশনটা চলে আসবে সে নামবেই। একদম। একমাত্র শিল্প তোমার গান, তোমার কবিতা, তোমার নাটক, তোমার সেতার, তোমার তবলা, এগুলো তোমার সাথে থেকে যাবে তোমার নিঃশ্বাস যতদিন পর্যন্ত আছে। আমি এই জন্য বাবা মায়েদেরকে বলি, ছেলে মেয়েদেরকে গান, কবিতা এসবের মধ্যে রাখুন, তাতে ব্রেন ডেভেলপমেন্ট খুব ভালো হয়। ওই যে গানের স্বরলিপি, নাচের পরপর স্টেপ। তাছাড়া প্রচুর মানুষ আছে যারা ভেঙে পড়ার সময়, মানে প্রচুর খারাপ সময়ে ওই শিল্পী সত্তাটা তাকে বাঁচিয়ে রাখে। এই যে তোমার সামনে আমি বসে আছি, আমি 15 দিন অ্যাসাইলামে ভর্তি ছিলাম তোমার দাদা চলে যাবার পর। আচ্ছা, কেন? আমি আমার মাথা কাজ করছিল না। আমার মনে হয়েছিল কতবার একটা মানুষ একটা জীবনে মরতে পারে। মানে মানুষ তো শরীরের মৃত্যু একবার হয়, মনের মৃত্যু আমি না ওর চলে যাওয়াটাকে একদম মানতে পারিনি। কারণ এই বিয়েটা আমার দ্বিতীয় বিয়ে ছিল, যদিও আমি এটাকে আমার প্রথম বিয়েই বলে মনে করি। খুব অল্প সময়ের জন্য বিয়ে নামক একটি বস্তুর ভেতর আমি ঢুকেছিলাম। সেটাও বিয়ে হয়েছিল আইনতভাবে হয়েছিল, হ্যাঁ। সেটা 3 মাস 3.5 মাস ছিলাম। ওই খানিকটা আমাকে বলেছিল, তারপর বাবা মা একটু খোঁজ নিয়েছিলেন। তিনি কবিতা নাটকের সঙ্গে সংযুক্ত বলে আমি ভেবেছিলাম যে আমার এই চর্চাটা আমি
চালিয়ে যেতে পারবো। আমি ওই ওই এপিসোডটার ভেতরে ঢুকছি না। আমি তো কাউকে খারাপও বলতে চাই না, তিনি হয়তো আমার জন্য নন। 3-3.5 মাসের একটা হ্যাঁ short হ্যাঁ, ছিল। তারপরে আমার 10 বছর পর এই বিয়েটা হয় এবং 4 বছর পর সেই মানে মানুষটা আমাকে চলে যায়। ওই বিয়ের 10 বছর হ্যাঁ, পরে? 26 বছর বয়সে আমার প্রথম বিয়েটি হয়। তার 3-3.5 মাস পর আমি বাড়ি চলে আসি। তার 10 বছর পর আমার এই বিয়েটি হয়। মাঝখানে 10 বছর, মানে 26 থেকে শুরু করে 36, একটা মানুষের ক্রিম টাইম, যে সময়টা মানুষ নিজের জীবনটাকে উপভোগ করে। একটা ডিভোর্সি মেয়ে কেমন থাকে আমাদের সমাজে? আমি সেইগুলোকে সহ্য করেছি, ভেঙে পড়িনি। আমি ছোট থেকে লড়াই করেছি, লড়াই করতে আমার কখনো কষ্ট হয়নি, আমার চ্যালেঞ্জ মনে হয়েছে। ঠিক আছে, যত লড়াই এসেছে আমি তত শক্তিশালী হয়ে উঠেছি। কিন্তু তোমার দাদার চলে যাওয়াটা, ওটা আমাকে বড্ড কষ্ট দিয়েছিল। এবং ওই মানুষটার চলে যাওয়া, মানে যেহেতু কোভিডে গেছিল, ওর বন্ধু বান্ধব, আমার বাবা মা, আমাদের আত্মীয় স্বজন, আমি কাউকে পাশে ডাকতে পারিনি, কারণ সেই সময়টা এমন ছিল যে তুমি কাউকে ডাকতে গেলে তোমার মনে হবে যে আবার তাকে এর মধ্যে ফেলবো যদি কিছু হয়ে যায়। এই পুরো সময়টা আমার প্রাণের অধিক প্রিয় মানুষটাকে নিঃশ্বাস না নিতে পেরে আমি তিলে তিলে ফুরিয়ে যেতে দেখছি। এবং একটা কথা সানায়া, মানে আমি আমার আবারও বলবো, আমার স্টুডেন্টদের কথা বারবার আসে। ক্যামেরার পেছনেই আমার এক স্টুডেন্ট বসে রয়েছে, ঝুমা। আমি কোথাও একা যাই না, সবসময় আমার ছেলেমেয়েরা আমার সাথে থাকে। আমি ওদেরকে একটা কথা বলি যে নিজের কণ্ঠকে কখনো অসম্মান করো না। তোমার কণ্ঠ একটি মানুষকে বাঁচাতে পারে, একটি মানুষকে মেরে ফেলতে পারে, ঠেলে দিতে পারে। আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। তোমার দাদা মারা যাবার আগের দিন আমাকে হসপিটাল থেকে ফোন করেছে, উনি কোলাপস করছে, আপনি আসুন। আমি গেছি, আমি গিয়ে দেখছি অক্সিজেন স্যাচুরেশন একেবারে তলানিতে, পালস কমে এসেছে, ভেন্টিলেশনে ছিল। আমি পিপিই কিট পরে রয়েছি। আমি শুধু ওর কাছে গিয়ে বললাম, শুনছো? ও স্যাচুরেশন বাড়তে লাগলো, ওর পালস মানে ইমপ্রুভ করলো। ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে গেছে, ডাক্তার আমাকে বললেন আপনি থাকুন। আপনি থাকলেও আমার ভালো লাগছে। তারপর রাতে ফিরলাম, পরের দিন সকালে ও চলে গেল। এবং তুমি কি অদ্ভুত, মানে এর কোনো বই। তোমার গলা শুনি সাড়া দিচ্ছিল রীতিমতো। হ্যাঁ, ভয়েস, এই যে কাছের মানুষের কণ্ঠস্বর একটা মানুষকে ফিজিক্যালি সুস্থ করে। আমি তোমার পাশে আছি। ফিজিক্যালি স্পর্শ করতে না পারলেও কণ্ঠ কোথাও না কোথাও স্পর্শ করে হৃদয়কে। আমি তো কণ্ঠের মানুষ। আমি আসলেই একটা কণ্ঠ, আমার গোটা শরীরটাই আসলে আমি মনে করি একটা, মানে আমি শোনার মানুষ, আমি দেখার মানুষ নই। এখন যে সময়টা, তাতে আমি কিছু ক্যামেরার সামনে কাজ করছি, কিন্তু দীর্ঘ বছর আমি শুধু অডিওর কাজ করেছি এবং খুব ভালোবেসে করেছি। আজকে মির্দা ছিলেন, মির্দা আমাকে সামনে এনেছেন মানুষের সামনে, তাই মানুষ আমার কথা জানতে পারে। কিন্তু আমি শুধু কাজটাকে ভালোবেসে কাজ করে গেছি। এবং সবাইকে বলি, তোমার কণ্ঠকে তুমি চেনো। আর কণ্ঠ না, আমার কণ্ঠটা শুনতে ভালো নয়, এটা কোনো বিষয়ই নয়। তোমার হাস্কি ভয়েস হতেই পারে, তোমার ইমোশন আছে তোমার কণ্ঠে, তাহলেই তুমি মানুষের ভালোবাসা পাবে। তুমি সৎ, তুমি যেটা উচ্চারণ করছো সেটা বিশ্বাস করছো তো। পিওর অনুভূতিপূর্ণ হতে হবে, একেবারে র ইমোশন, একদম। আর সামনের লোককে কখনো বোকা ভাবলে চলবে না, সব টের পায়। একদম, সবাই কোথাও না কোথাও ফিল করতে পারে। সবাই ফিল করে, শ্রোতা হচ্ছে ঈশ্বর। আমার সাথে যখন মেট্রোতে দেখা হয়, এটা একেবারে পুরো ক্রেডিট মীর আফসার আলীর। আমি মানে পশ্চিমবঙ্গে ভয়েস ওভার আর্টিস্টের সঙ্গে সেলফি তোলা এবং তার অটোগ্রাফ নেওয়া, সেটা যে সম্ভব মীর আফসার আলী দেখিয়ে দিয়েছে। আমি মেট্রোতে খুব মানে রেকর্ডিং করে ক্লান্তভাবে ফিরছি, একটি মেয়ে এসে, দিদি আপনি, সে আমার সঙ্গে সেলফি তুলছে। তো এইটা কাজে লেগে থাকার জন্য হয়েছে। তুমি একদিনে সাকসেস পাবে না, বাট একদিন না একদিন পাবে,
যদি তুমি অনেস্টলি লেগে থাকো। একদম। লেগে থাকাই হচ্ছে বেঁচে থাকা। মীরার ভজন আছে না, লেগে থাকলাম আমি প্রভু। এই লেগে থাকাটা হচ্ছে বেঁচে থাকা। আমি সেই লেগে আছি। সাকসেসের কথা ভাবলে চলবে না, কাজ করে যাও। সৎ থেকে একদম নিজের ফোকাসকে সোজাসুজি রেখে এগিয়ে যাও। একদম, তুমিও সেটাই করছো। একদম। তা না হলে এত ব্যস্ততার মধ্যে আমি আসতামই না। সানায়া ডেকেছে, যে মেয়েটা লড়াই করছে। লড়াকু মানুষ আমার থ্যাংক খুব ইউ ভালো আসার লাগে। জন্য। দিদিকে মিষ্টি করে কথা বলে, আর কি মিষ্টি অনুভূতি। মানে দিদি বইও লেখে, এই যে বইগুলো একটু দেখাই সবাইকে। এই যে বলছিল না যে কানে কানে গিয়ে দাদাকে বলল যে শুনছো, তো সেই এই শুনছো বইটি লিখেছেন। তো এই বইটা কোথায় পাওয়া যাবে যদি কেউ নিতে এটা চায়? ফ্লিপকার্টে পাওয়া যাবে। এটা অনুভূতি প্রকাশক। হ্যাঁ, মানে প্রকাশক হচ্ছে অমর, আমি ভুলভাল বলছি। আর অনুভূতি প্রকাশন, সেখান থেকে এটা পাবলিশ হয়েছে। এই শুনছো এই বছর প্রকাশ পেয়েছে, আর গত বছর পেয়েছে ভালোবাসার সহজ কথা। এটাও খুব একটা গল্প, জানো, আমি কিচ্ছু করি। আর আর একটা কথা সবাইকে জানাই, এই এই বই দুটোই কিন্তু উৎসর্গ করা দাদাকে। ভালোবাসা যে কতটা গভীর হতে পারে, ভালোবাসার মানুষ চলে যাওয়ার পরেও যে কতটা জুড়ে থাকতে পারে, সেটা বোধহয় পাপিয়াদিকে দেখলে বোঝা যায়। না, এটা না, পুরোটা জুড়ে আছে। এখানে তোমার দাদাই আসলে এটার জন্য দায়ী। মানে এত ভালোবাসা দিয়ে গেছে যে আমি ওই বন্ধনটাকে করতে পারিনি। মানে আমি নতুন কোনো ছেলের সাথে গল্প করলে, তোমার দাদার গল্প এত করে সেই ছেলে পালিয়ে যায়। দাদা বেঁচে থাকাকালীন কিন্তু দিদি অ্যাওয়ার্ড পেয়েছিল একটা, এটা আর পরে পেয়েছি, এখন ওটা এটা আগে পেয়েছে, পেয়েছিলাম, আর হ্যাঁ। একটা পেয়েছে এখন। তো দিদি এটা যে পেয়েছে, এটা যদি দাদা থাকতো কি বলতো তোমাকে, বলো এটা দেখে? এটা জানো, তোমার দাদা কি করতো? এই গল্পটাই তোমাকে বলছি। আমি তো কার্টুনে ভয়েস দিই, সাউথ ইন্ডিয়ান মুভিতে ভয়েসের কাজ করছি, অ্যাডে ভয়েস দেখছি। তোমার দাদা বলতো, পাপিয়া নিজে কিছু করো। এই ডোর টু ডোর ঘুরে 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 ঘুরে, একবার এই স্টুডিও একবার ওই স্টুডিও, শুনতাম না। তারপর লকডাউনে যখন স্টুডিও মানে পাড়া বন্ধ, তখন তোমার দাদা ক্যাফে কবিতা পেজ আর ক্যাফে কবিতায় ইউটিউব চ্যানেল, এই দুটো লকডাউনে তৈরি করলো 2020 সালে। আচ্ছা। তোমার দাদা বলতো, আমি চাই আমার বউ যাবে, আমার বউকে লোকে চিনবে। তুমি যে কবিতা বলো, মানুষ শুনতে ভালোবাসে, সেটা অনেক মানুষ জানবে, তোমার ছবি নেবে, তোমার সই নেবে। আমি বলছি না তোমাকে, তোমার দাদা আছে। কি করে হয় যে মানুষটা ওই স্বপ্নগুলো দেখে গেছিল, সেই মানুষটা আজকে হয়তো শরীরে নেই, কিন্তু সব সেই পূরণ হচ্ছে। স্বপ্নগুলো হচ্ছে। এইটা তোমার দাদা যখন মানে ক্যাফে কবিতা যখন তৈরি করে গেল, তার 5 বছর পর আমি এই সম্মানটা পাই রেড ওয়াইন এন্টারটেনমেন্ট থেকে। এবং যখন স্টেজে পুরো স্ক্রিন জুড়ে আমার ক্যাফে কবিতার লোগো দেখানো হচ্ছে, তখন আমার মনে হচ্ছে অডিটোরিয়ামে বিক্রম আছে। ওই লোগোটা তোমার দাদার তৈরি করে দিয়ে যাওয়া। আছে না, মৃত্যু কখনো কিছু স্বপ্নের মধ্যে